আইপিএলের সাউদার্ন ডার্বি নিয়ে যে এত উন্মাদনা ছিল, এত মাতামাতি ছিল ভক্ত সমর্থকদের মধ্যে, মানে মূলত যারা ধোনি আর কোহলি দুজনকেই ভালোবাসেন, দুজনেরই ভক্ত, মানে যারা এক প্রকার বলতে গেলে নিরপেক্ষ দর্শক ছিলেন এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের জন্য বলতে গেলে এই ম্যাচের রেজাল্টটা বা এই ম্যাচের আর কি যেভাবে খেলা হয়েছে, মানে রেজাল্টটা আর কি সত্যি খুব হতাশাজনক ছিল। মানে এইরকম ম্যারম্যারেভাবে একপেশেভাবে শেষ হবে এই সাউদার্ন ডার্বিটা, এটা কিন্তু আমরা একেবারেই এক্সপেক্ট করিনি। একটা নেল বাইটিং একটা ফিনিশ আমরা ডেফিনেটলি এই জায়গায় দেখতে চেয়েছিলাম। তো ঠিক কোন জায়গায় চেন্নাইকে তাদেরই ঘরের মাঠে 17 বছর পর আরসিবি হারিয়ে দিল, বা কোন কোন রিজন এই জায়গায় চেন্নাইয়ের হারের জন্য দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয়ে অ্যানালাইসিস করা যাক। আমি এই জায়গায় প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে আরসিবির ওই ওপেনিং জুটিটা, পার্টিকুলারলি ফিল সল্ট ওই ঝোড়ো 16 বলে 32 রানের যে ফ্যান্টাস্টিক আর কি ক্যামিও ইনিংসটা খেললেন, ওটার জন্যই আরসিবি একটা ফ্লাইং স্টার্ট পেয়ে গেল। ওই তারা মানে প্রথম 5 ওভারের মধ্যেই 45টা রান তুলে ফেললো, আর যার জন্য ওই প্রথম পাওয়ার প্লেয়ার ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল আরসিবি। ওইটা আর কি মানে ফিল সল্টের ওই মানে ছোট ইনিংসটা কিন্তু আরসিবির ইনিংসের শুরুতেই একটা পজিটিভ টোন সেট করে দিয়েছিল। তো ওটা ডেফিনেটলি কিন্তু সিএসকে মানসিকভাবে শুরুতেই অনেকটা পিছিয়ে দিয়েছিল। আর এরপর আমায় বলতে হবে দেবদূত পার্টিকেল নাম্বার 3-তে ব্যাটিং করতে নেমে তিনি হয়তো বেশি রান করেননি, 14 বলে 27 করেছেন, 2টা চার 2টা ছক্কা মেরেছেন ওই জায়গায়, কিন্তু ওই ছোট ক্যামিওটা খেলে তিনি কিন্তু ওই মানে ফিল সল্ট যেখানে মানে শেষ করেছিলেন সেখান থেকে কিন্তু তিনি মানে ওই জায়গাটা আর কি মানে অনেকটা ফুলফিল করে দিয়েছিলেন। তো ডেফিনেটলি দেবদূত পার্টিকেলের এই ছোট ইনিংসটাও কিন্তু মানে সিএসকে বা পার্টিকুলারলি তাদের বোলারদেরকে কিন্তু বেশ কিছুটা মানে মেন্টালি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। আর এরপর বিরাট কোহলির ওই মানে অ্যাঙ্করিং রোলটার কথা আমাকে আর কি বলতে হবে। তিনি 30 বলে 31 রান করেছেন ঠিকই, মানে স্ট্রাইক রেটের দিক থেকে বলতে গেলে জাস্ট আর কি 100+। তো ওই জায়গায় বিরাট কোহলি কিন্তু একটা সময় মানে দীর্ঘ একটা সময় পর্যন্ত বলতে গেলে তিনি বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, মানে সাপোর্ট দেওয়ার জন্য তিনি জাস্ট ওই জায়গায় ডট বলও খেলছিলেন বেশ কিছু, আর জাস্ট ওই জায়গায় তিনি সিঙ্গেলস বা ডাবলসের বেশি একেবারেই কিছু নিচ্ছিলেন না। কিন্তু শেষের দিকে গিয়ে তিনি কিন্তু মানে 4 ছক্কা মেরে ইনিংসটাকে বেশ পুষিয়ে দিয়েছিলেন, যার জন্যই মূলত তিনি ইনিংসটা শেষ করেছেন 100+ স্ট্রাইক রেটে। তো ওই জায়গায় বিরাট কোহলি যে সাপোর্টিভ রোলটা প্লে করেছেন পার্টিকুলারলি ওই 3 ব্যাটারকে ফিল সল্ট, তারপর ওই দেবদূত পার্টিকেল আর তার পরবর্তীতে রজত পাতিদার, এই 3 ব্যাটারের সাথে বিরাট কোহলি যে ওই অ্যাঙ্করিং রোল প্লে করে এদেরকে যে বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন, ওটাও কিন্তু ডেফিনেটলি মানে ওই আরসিবি যে এত বড় রান তুলেছে ওটার জন্য অনেক বড় একটা প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে আমার মনে হয়। আর এরপর আমায় বলতে হবে তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের ওই 32 বলে 51 রানের ঝোড়ো ইনিংসটা। পাতিদার এদিন যে ইনিংসটা ডেলিভার করেছেন আমি বলবো এটা একদম পারফেক্ট ক্যাপ্টেন্স নক ছিল, মানে সব রকমের রোল তিনি ওই জায়গায় প্লে করেছেন, দরকার পড়লে হোল্ডিং রোলও প্লে করেছেন, আবার অ্যাটাকিং ক্রিকেট খেলে সিএসকের বোলারদের ওই জায়গায় মানসিকভাবে অনেকটা আর কি ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। আর এছাড়াও আমার বলতে হবে পাতিদার তার পরবর্তীতে বিরাট কোহলির সাথে তো আগে 41 রানের একটা অমূল্য পার্টনারশিপ তিনি গড়েইছিলেন, আর তার পরবর্তীতে লিভিংস্টোনের সাথে 28 রানের আর জিতেশ শর্মার সাথে 27 রানের এই যে দুটো অমূল্য পার্টনারশিপ তিনি গড়ে তুলেছিলেন, এই দুটো পার্টনারশিপ থেকে কিন্তু 55টা রান চলে এসেছিল, যেটা কিন্তু এই ম্যাচের সিনারিও থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল, যখন দিন শেষে আরসিবি ম্যাচটা 50 রানে জিতেছে। তো এই দুইটা ছোট ছোট পার্টনারশিপ যে রজত পাতিদার দায়িত্ব নিয়ে এই দুই ব্যাটারকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন ওই মিডিল অর্ডারে, সেটা কিন্তু আমি বলবো আরসিবির এই ম্যাচ জয়ের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় বলতেই হবে আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারকে যে তিনটা লাইভ দিল চেন্নাইয়ের ফিল্ডাররা ওই আরসিবির ইনিংসের 12 আর 13 নম্বর ওভারে, এই দুইটা পার্টিকুলার ওভারেই রজত পাতিদার যে তিনটা খুব সহজ ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় চেন্নাইয়ের ফিল্ডারদের, ওই 12 নম্বর ওভারে রবীন্দ্র জাডেজার বলে ওই লং অফে খুব ইজি একটা ক্যাচের চান্স তিনি দিয়ে দিয়েছিলেন, কিন্তু দীপক হুডা মানে ক্যাচটা একেবারে হাতের মধ্যে পেয়েও তালুবন্দি করতে পারলেন না শেষ পর্যন্ত। আর এর পরের ওভারে নূর আহমেদের ওই পার্টিকুলার ওভারটায় আরও দুইটা চান্স দিয়েছিলেন ওই জায়গায় রজত পাতিদার, তার মধ্যে একটা আর কি একটু ডিফিকাল্ট চান্স ছিল, 50-50 চান্স ছিল ওই রাহুল ত্রিপাঠীর ক্যাচটা, কিন্তু মানে খালিল আহমেদের ক্যাচটা কিন্তু ডেফিনেটলি ধরাই যেতে পারতো। তো তিনটার মধ্যে দুইটা কিন্তু খুব সহজ সুযোগ ছিল, এই তিনটার একটা ক্যাচও যদি ওই জায়গায় ধরতে পারতো চেন্নাইয়ের ফিল্ডাররা আমি মনে করি মানে এই ম্যাচের সিনারিওটাই পুরো বদলে যেত। রজত পাতিদার তখন আর কি 19 বা 20 রানের মতো ব্যাটিং করছিলেন, তো ওই জায়গায় মানে রজত পাতিদারের 51 রানের ইনিংসটাও খেলা হতো না, আর তারপরের দিকে তিনি যে পার্টনারশিপগুলো গড়ে তুলেছিলেন সেগুলো আর করা হতো না। আমি ওই জায়গা থেকে স্টিল বিশ্বাস করি পাতিদারকে যদি ওই জায়গায় ফেরাতে পারতো চেন্নাইয়ের ফিল্ডাররা তালুবন্দি করে, তাহলে আরসিবিকে অন্তত 150 থেকে 160 রানের মধ্যেই তারা বেঁধে ফেলতে পারতো, ইভেন তার থেকে কমেও বেঁধে ফেললেও এতটুকু অবাক হওয়ার মতো কিছু থাকতো না। তো পাতিদারকে তিনটা লাইভ দেওয়া ডেফিনেটলি চেন্নাইয়ের এই ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে চেন্নাইয়ের ইনিংসের শুরুতেই ওই সেকেন্ড ওভারেই জশ হ্যাজেলউড যে দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে দিলেন, তাদের ক্যাপ্টেন ওই ঋতুরাজ গায়কোয়াড় আর তার আগে ওই তাদের ওপেনার ওই রাহুল ত্রিপাঠী, এই দুইটা বড় বড় উইকেট যে আর কি শুরুতেই হারিয়ে ফেললো চেন্নাই এত বড় রান চেস করতে গিয়ে, এটা কিন্তু তাদেরকে মানে তাদের ব্যাটারদের মেন্টালি অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল শুরুতে। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে চেন্নাই ওই প্রথম পাওয়ার প্লের ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে একেবারেই কাজে লাগাতে পারেনি, ওই জায়গায় তারা মাত্র 30টা রান তুলেছে।
তো আপনি যখন 197 চেস করবেন আর প্রথম 6 ওভারে মাত্র 30 রান করবেন, যদিও ওইখানে উইকেট পড়াটা আর কি অনেক বড় একটা দায় ছিল, 3টা উইকেট তারা খুইয়ে ফেলেছিল ওই পাওয়ার প্লের মধ্যে, কিন্তু তারপরেও মানে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে এই চলতি আইপিএলে, এর আগের বেশ কয়েকটা ম্যাচে, কিন্তু সেখানেও দেখা গেছিল নিয়ম করে পাওয়ার প্লেতে কিন্তু ওই পার্টিকুলার টিমগুলো অন্তত 45+ বা 50+ স্কোর কিন্তু তুলেছিল। তো সেইটা যদি চেন্নাই করতে পারতো, ওই জায়গা থেকে আরও 10টা বা 15টা রান যদি তারা বেশি করে ফেলতে পারতো, ওই রাচিন রবীন্দ্র তো ছিলেন, তো তিনি তো কাজটা করতেই পারতেন, তো তিনিও এক প্রকার কাজটা করতে ওই জায়গায় মোটা দাগে কিন্তু ব্যর্থ হয়েছেন। তো সব কিছু মিলিয়ে ওই পাওয়ার প্লে 6 ওভারে চেন্নাই মাত্র 30 রান তোলাটা ডেফিনেটলি তাদের ব্যাটারদের অনেকটাই মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল বলে আমি মনে করি। আর এরপর আপনি বলতে পারেন ওই যশ দয়ালের ওই 13 নম্বর ওভারটা, ওইটাই বলতে গেলে মূলত মানে সিএসকের মানে তারা জয়ের জন্য যে শেষ স্বপ্নটুকু দেখছিল, ওটাই তাদের ওই জয়ের স্বপ্নে একেবারে শেষ কফিনে ওই পেরেকটা পুঁতে দিয়েছিল। ওই আর কি 13 নম্বর ওভারটা যশ দয়াল বল করতে এসে ওই 2 সেট ব্যাটারকে ফিরিয়ে দেন। প্রথমে ওই মিচেল স্যান্টনার, যিনি 41 রান করে ক্রিজে সেট হয়ে গেছিলেন, তিনি আর কি বলতে গেলে তখন মানে সিএসকে জয়ের মূল স্বপ্নটা দেখাচ্ছিলেন। আর এর 3 বল পর শিবম দুবের উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই আর কি যশ দয়াল। তো দুজনকেই তিনি একদম পারফেক্ট দুটো ডেলিভারিতে ওই জায়গায় বোল্ড আউট করে দেন। তো শিবম দুবে তার আগে কিন্তু একটা 4 আর একটা ছক্কা মেরে তিনি কিন্তু ওই জায়গায় মানে সিএসকে মানে ওই মানে তারা যে অনেকটা পিছিয়ে পড়েছিল আরসিবির বোলারদের পাল্টা কাউন্টার অ্যাটাক করে তিনি কিন্তু ওই জায়গায় বেশ একটা পজিটিভ মানে কি মানে বার্তা দিচ্ছিলেন। কিন্তু এই আর কি 2 ব্যাটারকে মানে 2 সেট ব্যাটারকে ফিরিয়ে যশ দয়াল ওই যে আর কি বললাম সিএসকে জয়ের শেষ স্বপ্নটুকু তারা ওই জায়গায় মানে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়। তো আমার কাছে মনে হচ্ছে এই রিজনগুলোই মানে সিএসকের এই দিনের মানে ম্যাচ হারের অন্যতম বড় কারণ হিসেবে আর কি আসতে পারে। আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি মনে করেন ঠিক এই কারণগুলোর জন্যই সিএসকে তাদের ঘরের মাটিতে 17 বছর পর আরসিবির কাছে এই ম্যাচটা এরকম 50 রানের বিশাল ব্যবধানে হেরে গেল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।